আমার আজকের আলোচনার বিষয়বস্তু সঙ্গে বাংলাদেশের আন্তর্জাতিক সম্পর্কের একটা বড় সংযোগ রয়েছে। চীনের সঙ্গে ড্রোন তৈরির চুক্তি হয়েছে, এই ঘটনাটা গতকালকেই ঘটেছে আমরা জানি। এরই মাঝে সরকার সামরিক অর্থনৈতিক অঞ্চল ঘোষণা করেছে, যেখানে ভারতের সঙ্গে অর্থনৈতিক অঞ্চলের চুক্তি ছিল এবং সেই চুক্তি বাতিল করে সেখানে নতুন অন্য সামরিক চুক্তি বাস্তবায়ন করতে চলেছে বাংলাদেশ সরকার। এরকম একটা খবর বেশ চাঞ্চল্যের সৃষ্টি করেছে। শুধু বাংলাদেশের গণমাধ্যম না, ভারতের গণমাধ্যমও এটা ফলাও করে প্রচার করছে। যেহেতু ইস্যুটার সঙ্গে ভারতের সংযোগ রয়েছে তাই গুরুত্ব দিচ্ছে। কি বলতে চাইছে তারা, কি হচ্ছে বাংলাদেশে, চলুন একটু জেনে দেখি। নতুন সামরিক চুক্তি, সামরিক অঞ্চল, এই ব্যাপারগুলো দিয়ে সরকার কোন পথে হাঁটছে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম ভারতের সঙ্গে চুক্তি বাতিল এবং নতুন সামরিক অর্থনৈতিক অঞ্চল গঠন করা চট্টগ্রামের মিরেরসরাই এলাকায় এই ঘটনাটা ঘটছে বলে সরকারের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছে। এটা নিয়ে ভারতের উদ্বেগ বেড়েছে এবং ভারতীয় গণমাধ্যমেরও উদ্বেগ বেড়েছে। ভারতীয় গণমাধ্যম কলকাতার জনপ্রিয় দৈনিক আনন্দবাজার তারা তাদের শিরোনামে বলছে, ভারতের সঙ্গে সেখানে বলছে যে ভারত সামরিক অর্থনৈতিক অঞ্চল ছাড়াও সিদ্ধান্ত নেওয়া হয়েছে আনোয়ারা এলাকায় 600 থেকে 650 একর জায়গায় মুক্ত বাণিজ্য অঞ্চল এবং কুষ্টিয়ার চিনিকলে শিল্প উদ্যান গড়ে তোলার। এই খবরে বলা হচ্ছে, প্রস্তাব ছিল ভারতীয় অর্থনৈতিক অঞ্চল বা ইকোনমিক জোন হবে, সেই চুক্তি বাতিল হয়েছে। ভারতীয় ইকোনমিক জোন, ভারতীয় অর্থনৈতিক অঞ্চল বা ইকোনমিক জোন, সেই চুক্তি বাতিল করেছে বাংলাদেশ সরকার। ওই জায়গাতেই গড়ে উঠবে বাংলাদেশের নিজস্ব সামরিক অর্থনৈতিক অঞ্চল, ডিফেন্স ইকোনমিক জোন। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের উপস্থিতিতে এমন সিদ্ধান্ত। বাংলাদেশের চট্টগ্রামের মিরেরসরায় অবস্থিত অর্থনৈতিক অঞ্চলের 850 একর জায়গায় গড়ে তোলা হবে বাংলাদেশের সামরিক অর্থনৈতিক অঞ্চল। ঢাকার বেইলি রোডে অবস্থিত ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিক সম্মেলনে অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের তরফে জানানো হয়, এতদিন যুদ্ধাস্ত্র ও প্রতিরক্ষা বিষয়ক বিভিন্ন দ্রব্যের উৎপাদন নিয়ে আলোচনা করা হচ্ছিল। অবশেষে সিদ্ধান্ত নেওয়া হলো। আরও জানানো হয়েছে, বাংলাদেশের স্বনির্ভরতার জন্য এই পদক্ষেপ। পৃথিবী জুড়ে সামরিক দ্রব্যের চাহিদা বাস্তবায়নের জন্য সরকারের প্রধান উপদেষ্টা, প্রতিরক্ষা, সামরিক দপ্তর ও অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ একসঙ্গে কাজ করছিল। উৎপাদন ও বিনিয়োগ প্রসঙ্গে জানানো হয়, বাংলাদেশের সঙ্গে বিভিন্ন দেশের ভালো সম্পর্ক আছে, তাদের সঙ্গে আলোচনা ইতিমধ্যেই শুরু হয়েছে। চাহিদা অনুযায়ী উৎপাদনের জোর দেওয়া হবে। অর্থাৎ সামরিক সরঞ্জামাদি উৎপাদনের জোন তৈরি করছে বাংলাদেশ সরকার। এবং এরই মাঝে আমরা দেখেছি চীনের সঙ্গে ড্রোন তৈরির সরকার, সামরিক ড্রোন তৈরির চীনের সঙ্গে এই যে সামরিক ড্রোন তৈরির চুক্তি, এই চুক্তিকে ভালোভাবে দেখছে না আমেরিকার সেন দৃষ্টি পড়েছে বাংলাদেশের উপরে। এই আমেরিকার কূটনীতিবিদদের ছোটাছুটি চলছে চীনকে কেন এই ব্যাপারটা দেয়া হচ্ছে, চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ঘনিষ্ঠ হলে আমেরিকার সঙ্গে দূরত্ব বাড়বে, এই জন্য আমেরিকার কূটনীতিবিদদের ছোটাছুটি চলছে। এবং এই লক্ষণীয়, আমরা এরই মাঝে এই ছোটাছুটির মাঝে আবার এটাও দেখছি যে গতকালকে সরকারের থেকে একটা আভাস দেওয়া হয়েছে যে আমেরিকা আমাদের ওপরে আরোপিত শুল্ক কমাতে পারে আগামী সপ্তাহের মধ্যে, এরকম আশ্বাসও বাংলাদেশ সরকার থেকে দেয়া হচ্ছে। যদিও সরকারের এই গত 17 মাসে আমরা বহু আশ্বাসের কথা শুনেছি, বহু স্বপ্নের কথা শুনেছি, কোনো স্বপ্নই আমাদের, বিশেষ করে বিদেশ থেকে কোনো ভালো খবর, কোনো স্বপ্নের খবর এখন পর্যন্ত আসেনি, আমরা ধরতে পারিনি, আমাদেরকে স্পর্শ করেনি। দর্শক, সব মিলিয়ে আপনার ভাবনা জানিয়ে লিখতে পারেন। নাসিরুদ্দিন পাটোয়ারির ব্যাপারে আমি খুবই অবাক হলাম আজকে, যে কয়েকটা জায়গায় এমন সব কথাবার্তা নাসিরুদ্দিন পাটোয়ারি বলছে যেটা অকল্পনীয়, চিন্তাই করা যায় না যে এই কথাগুলো কেউ বলতে পারে। বিদেশিদের কাছে যেভাবে গ্যাংস্টার, মাফিয়া লিডার মির্জা আব্বাসকে লক্ষ্য করে বলছে যে তার প্রতিদ্বন্দ্বীকে তাকে যেভাবে পরিচয় করা দিচ্ছে, এটা একেবারেই অনুচিত। নির্বাচনের এই পরিবেশ কে নষ্ট করছে, এটা যদি বলা হয় তাহলে দেখা যাবে যে অধিকাংশ ক্ষেত্রে কিন্তু একটা আসে, মানে নাসিরুদ্দিন পাটোয়ারির নামটাই আসবে যে সে পরিবেশটা নষ্ট করছে। এবং ধারাবাহিকভাবে এই উত্তেজনা দেখাতে আজকে পরিস্থিতিটা আরো বেশি। হাবিবুল্লাহ বাহার কলেজে গেছেন, সেখানে যাওয়ার পর ছাত্র দলের কর্মীরা তাকে লক্ষ্য করে অসংখ্য ডিম মারছে। তারপরে দেখা গেল আবার কয়েকজন মাথা ব্যান্ডেজ দিয়া ডিম মারার কারণে কেউ আহত হয়। নাহিদ ইসলাম প্রতিক্রিয়া দিয়েছেন এবং বলেছেন যে তারেক রহমানকে এই দায়িত্ব নিতে হবে,
তারা কর্মীরা এই কাজগুলি করছে এই প্রিয় দর্শক, না টেনে শেষ পর্যন্ত দেখুন, আসল ঘটনা জানতে পারবেন। এবং বলা হচ্ছে যে যদি এটা এই বিএনপি সেই বিএনপি না, এটা বেগম জিয়ার বিএনপি না, বা জিয়া রহমানের বিএনপি না, এটা তারেক রহমানের বিএনপি, এবং তারেক রহমান যদি নির্দেশ না শোনায় তাহলে তারা ব্যবস্থা নেবে, মানে হুমকি ধামকি দেওয়া হচ্ছে। এই দিক দিয়ে বিএনপির পক্ষ থেকে তেমন কোনো বক্তব্য শুনি নেই, কিন্তু ওই যে মির্জা আব্বাস মাঝে মধ্যে বলছেন এগুলি এত বাচ্চা ছেলে মহিলারা কেন এগুলি করতেছে। তো কতগুলো এনসিপি কত কর্মী, কত আরো অনেক জায়গায় তারা নির্বাচন করছে, 30টা আসন, তো কোন জায়গায় এই উত্তেজনা নেই, কিন্তু এই উত্তেজনা বারবার কেন? যদি ভিডিও ক্লিপ গুলি খেয়াল করেন, এই উত্তেজনা ছড়ানোর কারণটা হলো এই, যেখানে যাচ্ছে চাঁদাবাজ, কে চাঁদাবাজ নামটা যদি বলা হয় মির্জা আব্বাস, তাহলে আগে তো তার ব্যাপারে প্রমাণ করতে হবে যে কোথায় সে চাঁদাবাজি করতেছে, কোথায় দুর্নীতি করতেছে, তার লেভেলের মানুষকে মানায় কিনা। অনেকগুলো প্রশ্ন তো থাকে। আপনি নির্বাচনের মাঠে একজনকে চোর বলবেন, ডাকাত বলবেন, দুর্নীতি, এটা তো মানুষই না। এবং দেখা যাচ্ছে যে জামাতের পক্ষ থেকেও ঘুরে ফিরে বলা হচ্ছে ওই একই কথা। আজকে দেখলাম তারেক রহমান বলছেন যে আমাদেরকে যে দুর্নীতিবাজ বলা হচ্ছে, তাহলে 2001-06 যে সরকার, সেই সরকারে ছিল দুর্নীতি যদি মানে বিএনপি করে থাকে, তাহলে তারা তাদের 2জন মন্ত্রী কেন ছিল? তাহলে বোঝা যাচ্ছে যে এটা নির্বাচনে বিএনপির অনেকগুলো সুনাম আছে এই স্বৈরাচার বিরোধী নির্যাতন, তার বেগম খালেদা জিয়ার এই পরিণতি, তার ছোট ছেলে এবং বিএনপির অসংখ্য নেতা কর্মী তো ভিকটিম, এই ব্যাপারে তো কোনো সন্দেহ নেই। অনেক খুনের শিকার হচ্ছে। চৌধুরী আলম কোথায়, ইলিয়াস আলী কোথায়, জামাতে রয়েছে, কিন্তু আজকে ওই বিষয়গুলো ভুলে যে এক পক্ষ আর এক পক্ষের বিরুদ্ধে আজকে মরিয়া হয়ে কথা বলছে। এবং ওই যে স্বৈরাচার বলছে, দুর্নীতিবাদ বলছে, তাহলে জামাতটা মানে এতদিন বললো না কেন, এখন কেন বলছে? এখন তাদের থেকে বেশ সোচ্চার দেখা যাচ্ছে এনসিপি, বিশেষ করে নাসিরুদ্দিন পাটোয়ারি। তার মির্জা আব্বাসের যে নির্বাচনী এলাকা চষে বেড়াচ্ছে, এবং সমস্ত জায়গায় বলা হচ্ছে আমরা, এবং অনেক জায়গায় প্রতিরোধও দেখা যাচ্ছে। জনগণই বলতেছে যে কিসের কি, মানে কোথা থেকে পাইছে। এক মহিলা তো দেখলাম বলতেছে যে আমাদের 1200 মহিলা বা নারী কর্মীকে বা নারীকে চাকরি দিয়েছে। কিভাবে না মূল্য পরীক্ষা দিয়ে আমরা করছি, কিন্তু কোনো কিছুতে শান্তি হচ্ছে না। এইভাবে উত্তেজনা ছড়াতে ছড়াতে আজকে পরিস্থিতিটা একেবারেই অনেকটা প্রতিকূলে চলে গেল, যখন কি হাবিবুল্লাহ বাহার কলেজে গেছে। এখন মনে রাখা দরকার বিএনপির একটা শক্ত অবস্থান হচ্ছে। পুরো তারা দীর্ঘদিন রাজনীতি করছে, ওই শক্ত ভিত্তি আছে। তো সেখানে সেইটা ভাঙতে গেলে ভিন্ন মাত্রার স্লোগান নিয়ে, বক্তব্য নিয়ে, সবাইকে আকৃষ্ট করার মতন কর্মসূচি নিয়ে নামতে হবে। যদি আমি পাল্টা একটা ফনা তুলে যদি আমি আগে থেকে ঝগড়া করতে বসি, তাহলে পরিবেশটা পর্যায়ে তো আর এটা নিয়ন্ত্রণ করা সম্ভব না, নেতা কর্মীরা উত্তেজিত। তারপরেও আমি বলবো যে নাসিরুদ্দিন পাটোয়ারির অনেক বক্তব্য আমার পছন্দ না হলেও, কিন্তু তাকে হেনস্থা করা, ডিম মারা, যেভাবে বৃষ্টির মতো ডিম পড়ছিল, এই কাজগুলি কিন্তু আমরা পছন্দ করবো না, সমর্থন করবো না। এটা অবশ্যই নিন্দনীয়। এটা যদি চলতে থাকে তাহলে দুর্বল যারা প্রার্থী তারা কিন্তু মাঠ ছেড়ে দেবে, এবং প্রত্যেকটা প্রার্থীর সমান মর্যাদা অধিকার নিশ্চিত করতে হবে। আমি বললাম যেটা আমি উস্কানিমূলক বক্তব্য নাসিরুদ্দিন পাটোয়ারি উস্কানি করছি, প্রতিবাদ করছি, কিন্তু তাই বলে তার উপরে আঘাত আনা হবে, ডিম ছোড়া হবে, নোংরা পানি ফেলা হবে, এটা কিন্তু সমর্থন যোগ্য না। সুতরাং এই পর্যায়ে যেখানে আর 2 সপ্তাহ বাকি নেই,
নির্বাচনী পরিবেশটা বজায় রাখতে হবে। এখন মনে রাখা দরকার যে বিএনপি, এনসিপি, জামাত প্রত্যেকেরই কিন্তু স্বৈরাচার বিরোধী আন্দোলনের ভূমিকা আছে। এখন যদি নিজেরা ক্ষমতার জন্য নিজেরাই যদি মানে ঝগড়া দিয়ে মানে কার লাভ হবে? লাভ হবে যাদেরকে উচ্ছেদ করেছিল। জনগণও দেখবে যে সবারই তো একই জড়িত, এই কথা যদি বলার সুযোগ না পায় কেউ, সে কারণে সব পক্ষকে এখন সহনশীল